বন্ধুরা, বর্তমান সময়ে তো চারিদিকে মোবাইলের ছড়াছড়ি, কিন্তু তোমরা কি জানো এই মোবাইল কিভাবে তৈরি করা হয়েছিল? এটা হলো সেই সময়ের গল্প যখন বাজারে শুধুমাত্র একটা ফোনের কোম্পানি ছিল, আর সেটা হলো ব্ল্যাকবেরি। একটা সময় ছিল যখন পৃথিবীর 50% লোক এই কোম্পানির ফোন ব্যবহার করত, কিন্তু এই কোম্পানি নিজের কিছু ভুলের জন্য বাজার থেকে পুরোপুরিভাবে হারিয়ে গেছে। আর বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ব্ল্যাকবেরি মুভি। এই মুভির গল্পটা শুরু হয় 1996 সালে কানাডার ওয়াটারলু শহরে, যেখানে আমরা মাইক আর ডাগলার নামে দুজন ছেলেকে দেখতে পাই। আর এরা একটা সফটওয়্যার কোম্পানি চালাতো, যেখানে তারা বিভিন্ন কম্পিউটারের সফটওয়্যার আর হার্ডওয়্যার তৈরি করত। এটা সেই সময় ছিল যখন কোনো স্মার্টফোন আবিষ্কার হয়নি, আর সেই সময় কাউকে ইমেল করতে গেলে কম্পিউটারে ব্যবহার করতে হতো। কিন্তু মাইকের কাছে এমন একটা স্মার্টফোনের আইডিয়া ছিল যেটার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে ইমেল পাঠানো সম্ভব ছিল, কিন্তু এই ফোনটা তৈরি করার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। তাই মাইক আর ডাগলার এমন একটা কোম্পানির খোঁজ করছিল যারা এই স্মার্টফোনটা বানানোর জন্য অনেক টাকা খরচ করবে। তারপর তারা জিম বলিসলের সাথে দেখা করে। জিম কানাডার একটা অনেক বড় কোম্পানির ম্যানেজার ছিল। তারপর মাইক আর ডাগলার মিলে জিমকে তাদের আইডিয়ার ব্যাপারে বোঝাতে থাকে, কিন্তু মাইক কোনো নতুন মানুষের সাথে কথা বলতে গেলে নার্ভাস হয়ে যেত, আর সে এখন নার্ভাস হবার কারণে আইডিয়াটা ভালো করে বোঝাতে পারে না। সেই কারণে জিম তাদেরকে রিজেক্ট করে দেয়। তারপর মাইক আর ডাগলার মন খারাপ করে তাদের অফিসে ফিরে আসে। এরপর দেখা যায় জিমের কিছু ভুলের কারণে তার কোম্পানি থেকে তাকে বার করে দিয়েছে। তারপর নিজের চাকরি চলে যাওয়ার পর সে ভাবে সে এখন থেকে মাইক আর ডাগলারের অফিসে কাজ করবে। সেই কারণে পরের দিন তাদের অফিসে চলে আসে আর তাদেরকে বলে, তোমাদের ওই স্মার্টফোনের আইডিয়াটা আমার অনেক ভালো লেগেছে, কিন্তু প্রবলেম হলো তোমরা লোকজনের সাথে ঠিকভাবে কথা বলতে পারো না। আরও বলে, তোমাদের ওই স্মার্টফোনটা তৈরি করা থেকে বাজারে বিক্রি করা পর্যন্ত সবকিছুই আমি করে দেব, এমনকি আমি তোমাদের কোম্পানিতে $20,000 ইনভেস্ট করব, কিন্তু তার বদলে আমাকে 50% শেয়ার দিতে হবে। আরও বলে, আমাকে তোমাদের কোম্পানি সিইও বানাতে হবে। এই কথা শোনার পর মাইক আর ডাগলার জিমের অফারটা রিজেক্ট করে দেয়। ডাগলার বলে, আমরা ইউএস রোবোটিক্স নামের একটা বড় কোম্পানির সাথে $16 মিলিয়ন মডেল বিক্রি করার চুক্তি করেছি, আর একবার এই ডিলটা হয়ে গেলে আমাদের কাছে অনেক টাকা চলে আসবে। এই কথা শুনে জিম হাসতে হাসতে বলে, ওই কোম্পানি তোমাদেরকে ব্যবহার করছে। আরও বলে, তোমাদেরকে এক টাকাও দেবে না, আর তোমরা যখন অসহায় হয়ে যাবে তখন ওই কোম্পানি মডেলগুলো অনেক কম দামে কিনে নেবে। কিন্তু ডাগলার বলে, আমাদের ওই কোম্পানির উপর পুরো বিশ্বাস আছে। এই বলে সে জিমের দেওয়া অফারটা রিজেক্ট করে দেয়। তারপর জিম সেখান থেকে চলে যায়। তখন মাইক ওই কোম্পানিকে ফোন করে তাদের চুক্তির ব্যাপারে জানতে চায়। তখন ওই কোম্পানির ম্যানেজার বলে, তোমরা যেই মডেলগুলো পাঠিয়েছিলে ওইগুলোতে কিছু প্রবলেম আছে, যে কারণে আমরা তোমাদের সাথে এই চুক্তিটা ক্যান্সেল করে দিয়েছি। এই কথা শুনে মাইক বুঝতে পারে জিম তাদেরকে ঠিক কথা বলেছিল, আর মনে মনে ভাবে আমরা ভালো জিনিস বানালেও বাজারে বিক্রি করতে পারি না। সেই কারণে মাইক আর ডাগলার মিলে জিমকে তাদের কোম্পানিতে নিতে রাজি হয়ে যায়। তারপর তারা জিমকে সিও পদে নিযুক্ত করে আর তাকে 33% শেয়ার দিতে রাজি হয়ে যায়, কিন্তু এর পরিবর্তে জিমকে তাদের কোম্পানিতে $1,25,000 ইনভেস্ট করতে হবে। তারপর সবকিছু শোনার পর জিমও রাজি হয়ে যায়, আর পরের দিন থেকেই তাদের কোম্পানিতে কাজ করতে শুরু করে দেয়। তখন মাইক বলে, তুমি ঠিক বলেছিলে, ইউএস রোবোটিক্স কোম্পানি আমাদের চুক্তিটা ক্যান্সেল করে দিয়েছে, কিন্তু এখন সমস্যা হলো ওদের কথা মতন অতগুলো মডেল তৈরি করার জন্য আমরা ব্যাংক থেকে $1.6 মিলিয়ন লোন নিয়েছিলাম, আর এখন যদি মডেলগুলো বিক্রি করে লোন শোধ করতে না পারি তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই কথা শুনে জিম ইউএস রোবোটিক্স কোম্পানিকে ফোন করে আর ওই মডেলগুলোকে কম দামে বিক্রি করার জন্য রাজি করে ফেলে। আসলে জিম চাইছিল মাইক ব্যাংক থেকে যে টাকা লোন নিয়েছিল সেটা যেন ওই মডেলগুলো বিক্রি করে শোধ করতে পারে। জিমের কথা শোনার পর ইউএস কোম্পানির ম্যানেজার বলে, আমরা এই মডেলগুলো কেনার জন্য রাজি আছি, কিন্তু তার জন্য আমাদের একটা শর্ত আছে। মাইক এতদিন ধরে যেই ফোনটা তৈরি করার চেষ্টা করছিল, আমরা চাই ওই প্যাটেন্টটা যেন আমাদের কোম্পানির নামে করে দেয়, কারণ আমরা মাইকের কাছ থেকে আইডিয়া শোনার পর বিগত 1 বছর ধরে ওই ধরনের ফোন বানানোর চেষ্টা করছি। এখান থেকেই বোঝা যায় মাইকের পাঠানো মডেলগুলোতে কোনো রকম প্রবলেম ছিল না। আসলে ইউএস কোম্পানি মাইকের অসহায়তার সুযোগ নিয়ে তার ফোনের আইডিয়াটা নিতে চেয়েছিল। এইসব শোনার পর জিম পুরো অবাক হয়ে যায় আর মাইককে বলে, তোমার আইডিয়া মতন মডেল তৈরি করতে কত সময় লাগবে? মাইক বলে, খুব বেশি না হলেও 1 বছর লেগে যাবে। এই কথা শুনে জিম বলে, আমাদের কাছে অত সময় নেই, কারণ ইউএস কোম্পানি তোমার আইডিয়া মতন ওই ধরনের ফোন বানানোর চেষ্টা করছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ওই ধরনের মডেল তৈরি করতে হবে, যাতে ওটা দেখিয়ে বড় বড় কোম্পানির কাছ থেকে আমরা অনেক টাকা নিয়ে আসতে পারি। এটা শুনে মাইক বলে, আমরা চাইনিজ কোম্পানির মতন সস্তার জিনিস বানাতে চাই না, আমি চাই আমার তৈরি বানানো জিনিসগুলো যেন ভালো হয়, আর যতদিন না এমনটা হচ্ছে ততদিন আমি ফোন নিয়ে কাজ করতে চাই না। তখন জিম বলে, কোনো জিনিসই ভালো হয় না, প্রত্যেকটা জিনিসের মধ্যেই কোনো না কোনো সমস্যা থেকেই যায়, তুমি শুধু নিজের মতন ভালো একটা মডেল তৈরি করার চেষ্টা করো, আর আমরা সেটা নিয়েই কালকে একটা ইউএস কোম্পানির কাছে যাব। এর মানে আজ রাতের মধ্যেই মাইকে একটা মডেল তৈরি করতে হবে। সেই জন্য মাইক আর ডাগলার মিলে বাজার থেকে কিছু ক্যালকুলেটর আর বাচ্চাদের খেলনা কিনে নিয়ে আসে। তারপর সেই সব জিনিসের পার্টস দিয়ে সারা রাত ধরে একটা ফোনের মডেল তৈরি করে, কিন্তু এটা একটা ফোনের মতন দেখতে ছিল না, কিন্তু এটা থেকে তাদের ফোনের একটা ধারণা পাওয়া যাচ্ছিল। পরের দিন সকালে জিম আর মাইক ওই মডেলটা নিয়ে একটা টেলিকম কোম্পানির কাছে চলে আসে, কিন্তু সেখানে সে কোম্পানির লোকেদের সাথে কথা বলতে গেলে মাইক খেয়াল করে সে ভুল করে মডেলটা গাড়ির মধ্যে রেখে এসেছে। তারপর সে জিমকে ওখানে রেখে মডেলটা আনার জন্য নিচে চলে যায়। এদিকে তখন ওই কোম্পানির লোকেদের সাথে মিটিং এর সময় হয়ে এসেছিল, সেই জন্য জিম একাই মিটিং এ চলে যায়, কিন্তু এই ফোনের ব্যাপারে তার কোনো ধারণা ছিল না। সেই জন্য মিটিং এর সময় ওই কোম্পানির লোকগুলোকে সে কোনো কিছু ঠিকভাবে বোঝাতে পারছিল না। এমনকি জিমের কথা শুনে ওরা সবাই তার উপর হাসতে শুরু
শুরু করে। তারপর তারা এই প্রজেক্টটাকে রিজেক্ট করে দেয়, কিন্তু তখনই শেষ মুহূর্তে ওখানে মাইক চলে আসে। তারপর মাইক তার ফোনের ব্যাপারে ওই কোম্পানির লোকেদেরকে সবকিছু বোঝায় আর মডেলটা তাদেরকে দেখায়, যেটা দেখার পর তারা সবাই পুরো অবাক হয়ে যায় এবং ভাবে এর আগে মানুষ কখনো কল্পনা করতে পারেনি যে একটা ফোনের সাহায্যে ইমেল পাঠানো সম্ভব। সেই কারণে এই জিনিসটা কোম্পানির লোকেদের অনেক পছন্দ হয়। তারপর তারা মাইকের এই ফোনের সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এখন মাইক তার ফোনের নাম রাখে ব্ল্যাকবেরি, আর এইভাবেই পৃথিবীতে প্রথম স্মার্টফোনের জন্ম নেয়। এই ঘটনার কিছুদিন পর থেকেই ব্ল্যাকবেরি তার নিজের ফোন মার্কেটে নিয়ে আসতে শুরু করে। প্রথমবারের মতন এই ফোনটা মানুষ দেখে পুরো পাগল হয়ে গিয়েছিল। এভাবেই ফোনটা পুরো পৃথিবীতে জনপ্রিয় হয়ে ওঠে। তারপর পৃথিবীর সমস্ত ধনী মানুষেরাও এই ফোনটা কিনতে শুরু করে। এরপর কিছু মাসের মধ্যেই ব্ল্যাকবেরি হয়ে ওঠে নামি দামি একটা ফোনের কোম্পানি। এইভাবেই কিছু বছর ফোন বিক্রি করে মাইক আর ডাগলার কোটিপতি হয়ে যায়। তারপর আস্তে আস্তে চলে আসে 2003 সাল। সেখানে দেখা যায় মাইক তার ফোনের জন্য একটা পার্সোনাল অ্যাপ তৈরি করেছে, যেটার নাম ছিল ব্ল্যাকবেরি মেসেঞ্জার। এটার সাহায্যে ইন্টারনেট ব্যবহার করে যে কাউকে মেসেজ পাঠানো যেত, যেটা এখনকার সময়ের হোয়াটসঅ্যাপের মতন ছিল। আর এটা ব্ল্যাকবেরি 20-21 বছর আগেই বানিয়ে ফেলেছিল, কিন্তু অ্যাপটা ব্ল্যাকবেরি ফোন ছাড়া অন্য কোনো ফোনে ইউজ করা যেত না। যার কারণে অ্যাপটা লঞ্চ হওয়ার পর থেকে ব্ল্যাকবেরির চাহিদা আরও বেশি করে বেড়ে যায়। এরপর একদিন পাম পাইলট কোম্পানির সিইও মাইক আর জিমের সাথে দেখা করতে আসে আর বলে, আমরা চাই এখন থেকে ব্ল্যাকবেরি কোম্পানি যেন আমাদের সাথে কাজ করে। এটা শুনে মাইক বলে, আমাদের কোম্পানি সবকিছুই ঠিক আছে আর টাকা পয়সারও কোনো সমস্যা নেই, তাহলে আমরা তোমাদের সাথে কাজ করতে যাব কেন? তখন ওই কোম্পানির সিইও বলে, তোমরা যদি আমাদের কোম্পানির সাথে কাজ না করো তাহলে আমরা তোমাদের কোম্পানির সব শেয়ার মার্কেট থেকে কিনে নেব, আর আমাদের কাছে তোমাদের থেকে অনেক বেশি টাকা আছে। তাই তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে তোমাদের কোম্পানি আমরা কিনে নিয়ে তোমাদেরকে ইচ্ছে মতন কাজ করাবো। এটা শোনার পর জিম একটু ভাবনা চিন্তা করে বলে, ঠিক আছে, আমাদেরকে কয়েক মাস সময় দাও। এই কথা শোনার পর ওই কোম্পানির সিইও অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আসলে জিম কোনোভাবেই তাদের কোম্পানিটা বিক্রি করতে চাইছিল না। তখন জিম একটা বুদ্ধি বার করে সে আরো 5 লক্ষ ফোন বাজারে বিক্রি করবে, যাতে তাদের কোম্পানিতে আরো বেশি করে টাকা চলে আসে আর তাদের শেয়ার মার্কেটে আরো বেশি করে যেন বেড়ে যায়, যার কারণে তাদের কোম্পানিটা কেউ যাতে কিনতে না পারে। কিন্তু তখন মাইক আর ডাগলার জিমকে ফোন বিক্রি করতে বারণ করে দেয়, কারণ তাদের ফোনের একটা নির্দিষ্ট নেটওয়ার্ক ছিল এবং ওই ফোনের নেটওয়ার্কের একটা লিমিট ছিল। আর বলে, আমরা ওই নেটওয়ার্কের লিমিট পর্যন্ত ফোন বাজারে বিক্রি করে ফেলেছি। এখন আমরা যদি অতিরিক্ত ফোন বিক্রি করি তাহলে নেটওয়ার্কের উপর লোড বাড়তে শুরু করবে, যার কারণে সমস্ত ফোন ক্র্যাশ করতে শুরু করবে। এখন আমাদের কাছে দুটো রাস্তা আছে, হয়তো ওই ফোনের নেটওয়ার্কের লিমিট বাড়াতে হবে, তা না হলে সমস্ত ব্ল্যাকবেরি ফোনের ডেটাবেস ছোট করতে হবে। কিন্তু এই কাজটা করার জন্য আমাদের অনেক ইঞ্জিনিয়ারের প্রয়োজন। এই কথা শুনে জিম পৃথিবীর বড় বড় ইঞ্জিনিয়ারদেরকে ব্ল্যাকবেরিতে নিয়ে আসতে শুরু করে। সবার প্রথমে গুগলের ইঞ্জিনিয়ার পল তেনুসের সাথে দেখা করে আর ওনাকে 10 মিলিয়নের পরিবর্তে গুগল ছেড়ে ব্ল্যাকবেরিতে আসতে বলে। তখন এত টাকা পেয়ে পল এই কাজটা করতে রাজি হয়ে যায়, কিন্তু তখন একটা সমস্যা দেখা যায়, জিমের কোম্পানিতে অত টাকা ছিল না। সেই জন্য পলকে 10 মিলিয়নের পরিবর্তে নিজের কোম্পানির কিছু শেয়ার দিয়ে দেয়। যদিও এইভাবে নিজের কোম্পানির পুরনো শেয়ার বিক্রি করা ছিল একটা অপরাধ, কিন্তু জিম এভাবেই বড় বড় কোম্পানি থেকে ইঞ্জিনিয়ার তার কোম্পানিতে নিয়ে আসতে শুরু করে। একই সাথে জিম নতুন মডেলের কিছু ব্ল্যাকবেরি ফোন বাজারে বিক্রি করতে থাকে। কিছুদিন পরে বাজারে বেশি রকম ব্ল্যাকবেরি ফোন আসার কারণে নেটওয়ার্কের সমস্যা দেখাতে শুরু করে, যার ফলে ব্ল্যাকবেরির সার্ভার ক্র্যাশ হয়ে যায়। এমনকি এই নেটওয়ার্কের সমস্যাটা এতটাই বেড়ে গিয়েছিল যে সেটা টিভিতেও দেখাতে শুরু করে, যে কারণে মাইক, ডাগলার আর জিম চিন্তায় পড়ে গিয়েছিল। তারপর জিম বাইরে থেকে নিয়ে আসা ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করে এর একটা সমাধান খুঁজে বার করে এবং কিছুদিনের মধ্যে এই সমস্যার সমাধান করে ফেলে। এখন এই নতুন নেটওয়ার্কের জন্য 5 লক্ষ ফোনের বদলে 20 লক্ষ ফোন ব্যবহার করা যাবে, আর এই সমস্যার সমাধান হয়ে গেলে ব্ল্যাকবেরির মার্কেট 400% বেড়ে যায়, যার কারণে তাদের ইঞ্জিনিয়ারদের কাজের চাপও অনেক বেড়ে যায়। তারপর একদিন দেখা যায় মাইকের সাথে ডাগলারের ঝামেলা বেঁধে গেছে। আসলে ডাগলার বেশি কাজ করতে পছন্দ করতো না, কারণ সে কাজের মধ্যে হাসি মজা করতে ভালোবাসতো। এখন কাজের চাপ বেড়ে যাবার কারণে তাদের কোম্পানিতে কেউ আর খুশি ছিল না, কিন্তু এই জিনিসটা তাদের কোম্পানির জন্য ভালো হচ্ছিল এবং দেখা যায় ব্ল্যাকবেরি পৃথিবীর 45% মার্কেট দখল করে নিয়েছে। এরপর থেকে তাদের কোম্পানিতে সবকিছুই ভালো চলতে থাকে, কারণ মার্কেটে তাদেরকে টেক্কা দেওয়ার মতন কোনো কোম্পানি ছিল না। এইভাবে দেখতে দেখতে 2007 সাল চলে আসে, যে বছরে অ্যাপেল কোম্পানি তাদের প্রথম আইফোন লঞ্চ করেছিল। এটা ছিল একটা স্ক্রিন টাচ ফোন, যেটার সাহায্যে ইমেল পাঠানো যাবে, গান শোনা যাবে, এমনকি ব্ল্যাকবেরি থেকে অনেক বেশি কাজ করা যাবে। এক কথায় বলতে গেলে আইফোন ব্ল্যাকবেরি থেকে বেশি ভালো ছিল। প্রথমবার আইফোন দেখার পর থেকে প্রতিটা মানুষই আইফোন কেনার জন্য পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু জিম আইফোন দেখার পর বলে, এই ধরনের ফোন কেউ ব্যবহার করবে না, কারণ মানুষ আমাদের কিপ্যাড ফোন ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছে, তাই আইফোন বেশি দিন মার্কেটে টিকতে পারবে না। কিন্তু কিছুদিন পর ঠিক উল্টোটা হয়, কারণ আইফোন লঞ্চ হওয়ার পর থেকেই প্রতিটা মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল, যার কারণে অল্প দিনের মধ্যেই 14 লক্ষ আইফোন বিক্রি হয়ে গিয়েছিল, যার কারণে ব্ল্যাকবেরি বিক্রি হওয়া আস্তে আস্তে কমতে শুরু করে। এটা দেখার পর মাইক পুরো চিন্তায় পড়ে যায়। তারপর সে আইফোনকে টেক্কা দেওয়ার জন্য নতুন একটা ফোন লঞ্চ করে, কিন্তু এটাও একটা কিপ্যাড ফোন ছিল এবং আইফোনের তুলনায় ফিচার্সও কম ছিল। এমনকি মাইকের এই নতুন ফোন দেখে তাদের কোম্পানির লোকেরাই তার উপর হাসতে শুরু করে। কিছুদিন আগেও পৃথিবীর যে সমস্ত মানুষেরা এই ফোনটা কেনার জন্য পাগল ছিল, এখন যেন তারা এই ফোনটার দিকে ফিরেও তাকাতে চাইছে না। তখন মাইকের কোম্পানির ইঞ্জিনিয়াররা বলে, তুমি কিপ্যাড ফোন বানানো বন্ধ করে আইফোনকে টক্কর দেওয়ার মতন একটা ফোন তৈরি করো, আর তোমরা যদি সময়ের সাথে সাথে না চলো তাহলে মানুষ একদিন তোমাদের ফোন ব্যবহার করা বন্ধ করে দেবে। কিন্তু এইসব কথা শুনে মাইক
প্রচন্ড রেগে যায়, কারণ সে আইফোনের প্রশংসা সহ্য করতে পারছিল না। তাই সে তাদের ইঞ্জিনিয়ারদেরকে চুপ করানোর জন্য একটা মিথ্যা কথা বলে। সে বলে, আমিও অনেকদিন ধরে একটা ফোন বানানোর চেষ্টা করছি যার মধ্যে টাচ স্ক্রিনের পাশাপাশি কিপ্যাডও থাকবে। এইসব কথা শুনে তাদের ইঞ্জিনিয়াররাও প্রচন্ড খুশি হয়। আসলে বন্ধুরা, মাইকের কাছে এই ধরনের কোনো আইডিয়া ছিল না। ও শুধুমাত্র মিটিংয়ে সবাইকে খুশি করানোর জন্য ওরকম একটা কাল্পনিক কাহিনী বলেছিল। তারপর মাইক তার ইঞ্জিনিয়ারদের সাথে ওই ধরনের একটা কাল্পনিক ফোন বানানোর চেষ্টা করে, কিন্তু তাদের ইঞ্জিনিয়ার বলে, আমাদের টাচ কিপ্যাড ফোন না বানিয়ে টাচ স্ক্রিন ফোন বানালে বেশি ভালো হবে। কিন্তু এসব শুনে মাইক প্রচন্ড রেগে যায়, কারণ সে আইফোনের কোনো কথা সহ্য করতে পারছিল না। সেই কারণে মাইক রাগ করে একাই ফোনটাকে বানানোর চিন্তা ভাবনা করে। কিন্তু এখন সমস্যা ছিল ওই ফোনটাকে তাড়াতাড়ি বানিয়ে বাজারে নিয়ে আসতে হবে। তাই সে বাধ্য হয়ে একটা চাইনিজ কোম্পানির কাছে ফোন বানানোর অর্ডার দিয়ে দেয়। যদিও মাইক শুরু থেকে চাইনিজ কোম্পানির সাথে কোনো রকম কাজ করতে চাইতো না, কারণ চাইনিজ কোম্পানির জিনিস একদমই ভালো হয় না। কিন্তু সে আইফোনকে হারানোর জন্য বাধ্য হয়ে চাইনিজ কোম্পানির সাথে কাজ করতে রাজি হয়ে যায়। তারপর কিছুদিন পর ইনভেস্টিগেটিং অফিসার ব্ল্যাকবেরি কোম্পানিতে এসে মাইকের কাছে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। আসলে কিছু মাস আগে জিম ইঞ্জিনিয়ারদেরকে আনার জন্য যেই পুরনো শেয়ারগুলো দিয়েছিল সেটা একটা বেআইনি ছিল। এখন এই অফিসাররা এই ব্যাপারে জিজ্ঞাসা করার জন্যই তাদের অফিসে এসেছিল। তখন মাইক তাদেরকে জানায় সে এই ব্যাপারে কিছুই জানে না, এই সব কিছু জিম করেছে। আর এটা একদম সত্যি ছিল, কারণ জিমের এই কাজটার ব্যাপারে তাদের কোম্পানিতে কেউ জানতো না। অন্যদিকে দেখা যায় জিম তাদের কোম্পানির সেলস বাড়ানোর জন্য বড় বড় কোম্পানির সাথে কথা বলার চেষ্টা করছে। কিন্তু তখনই মাইক জিমকে ফোন করে তাদের অফিসে আসতে বলে। তারপর তাকে ওই অফিসারদের হাতে ধরিয়ে দেয়। তখন এইসব চিট করার কারণে জিমকে 85 মিলিয়নের ফাইন দিতে হয়। একই সঙ্গে তাকে ব্ল্যাকবেরি সিও পদ থেকে বার করে দেওয়া হয়। এরপর আমাদেরকে 2008 সালের ঘটনা দেখানো হয়, যেখানে দেখা যায় জিম চলে যাবার পর থেকে মাইক একাই কোম্পানিটা চালাচ্ছে। আর দেখা যায় চাইনিজ কোম্পানির কাছে নিজের তৈরি যেই ফোনগুলো বানাতে দিয়েছিল সেগুলো তার কাছে চলে এসেছে। তারপর মাইক চায়না থেকে আসা ওই ফোনগুলো চেক করতে শুরু করে। তখন দেখা যায় প্রতিটা ফোনের মধ্যেই কোনো না কোনো সমস্যা রয়েছে, কারণ ওগুলোর ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছিল। তাছাড়াও টাচ স্ক্রিনেও অনেক প্রবলেম ছিল। এইসব দেখে মাইক পুরো চিন্তায় পড়ে যায়। তারপরে এক এক করে ফোনগুলোকে ঠিক করার চেষ্টা করে। তারপর আমাদেরকে দেখানো হয় প্রতিটা ফোনের মধ্যে একটা ম্যানুফ্যাকচার প্রবলেম ছিল, যার কারণে কাস্টমাররা তার ফোনগুলোকে আবারও ফিরিয়ে দেয়। পরবর্তীকালে এই ফোনগুলোর কারণে ব্ল্যাকবেরির 500 মিলিয়ন ক্ষতি হয়ে গিয়েছিল। এই ঘটনার পর থেকেই মানুষেরা ব্ল্যাকবেরি ফোন ব্যবহার করতে বন্ধ করে দেয়। তারপর 2012 সালে মাইক ব্ল্যাকবেরি কোম্পানি থেকে ইস্তফা দিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় পুরনো শেয়ারগুলো বিক্রি করার কারণে জিমকে কোনোভাবে জেলে পাঠানো হয়নি। তারপর দেখা যায় 2007 সালে যখন আইফোন লঞ্চ হয়েছিল তখন ডাগলার তার শেয়ারগুলো বিক্রি করে ফেলেছিল। সেই সময় ব্ল্যাকবেরি কোম্পানির শেয়ারগুলোর দাম সবচেয়ে বেশি ছিল। আর ওই শেয়ারগুলো বিক্রি করার কারণে ডাগলার পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি হয়ে ওঠে। একটা সময় ছিল যখন 45% ফোনের মার্কেট এই ব্ল্যাকবেরির নামে ছিল, আর এখন সেটা দাঁড়িয়েছে পুরোপুরি 0%-এ, কারণ এখন আর ব্ল্যাকবেরি কোনো রকম ফোন তৈরি করে না। আর বন্ধুরা, এখানেই মুভিটার গল্প শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হবে আবারও নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।